আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি ফাহমিদা সালাম। 5 আগস্ট চাংখারপুলে গণহত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার সহ 8 জনকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। পুনর্গঠিত হবার পর এটাই প্রথম তদন্ত প্রতিবেদন। আনুষ্ঠানিক বিচার শুরুর জন্য কয়েকদিনের মধ্যেই ট্রাইব্যুনালে ফরমাল চার্জশিট দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই আন্দোলনের চূড়ান্ত দিন 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে ওঠে পুলিশ বাহিনী। সেদিন সকালে চাংখারপুলে চাইনিজ রাইফেলের গুলিতে হত্যা করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিরকে। ট্রাইব্যুনালে মামলা করার 6 মাস 13 দিন পর অবশেষে 90 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দিল তদন্ত দল, যেখানে সরাসরি নির্দেশদাতা ও গুলি চালানো পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হয়। 79 জনের সাক্ষাৎকার, 19টি ভিডিও, 11টি পত্রিকার রিপোর্ট ও 2টি অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তদন্ত প্রতিবেদনের সঙ্গে বুঝে পেয়েছে প্রসিকিউশন টিম। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনা জোন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনা জোন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। 8 আসামির মধ্যে পলাতক থাকা 4 জনকে ধরতে দেশি বাহিনীর পাশাপাশি প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেবে প্রসিকিউশন। এছাড়া আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানান তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চাংখারপুলের এই 6 জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। চাংখারপুলে অন্যান্য হত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। এদিকে বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সহ 7 জনকে নতুন করে বিভিন্ন থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু ও কামাল আহমেদ মজুমদার। এই বিষয়ে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 বছর গুম খুনে জড়িত থাকার অনুশোচনা বোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবিত জীবনযাপন করছেন পলক। প্রাথমিক তদন্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে তাদের বিভিন্ন যে মামলাগুলো দায়ের করা হয়েছে এই মামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং মামলার ডকেট পর্যালোচনা করে এই আসামিদেরকে বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদেশ প্রদান করেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুষছে ছাত্রদল। আগামী 48 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধীর 2 জনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা। এদিকে এই ঘটনায় 5 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বহিরাগতরা। এ সময় তাদের হামলায় প্রাণ যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের। এই ঘটনায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা 3 জনকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দুপুরে নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গাফিলতি আছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এখন সেই সুযোগ আছে, মামলা তদন্ত হবে, চূড়ান্ত চার্জশিটে আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রক্টর রুমে যখন মিউচুয়াল করানো হয় তখন পারভেজ ভাই প্রক্টর বডিকে বলেছিল যে আমার নিরাপত্তা দেন, আমার সেফটি দেন, তারা সেই নিরাপত্তা দিতে পারে না। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরাসরি সম্পৃক্ততার কথা জানান তারা। 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এই ঘটনায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন, গঠন করেছে 5 সদস্যের কমিটি। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে মানে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা কারোই কাম্য না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে সরকার 6 দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাবে কারিগরি শিক্ষার্থীরা। চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুরে নগরীর টাইগার পাস এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে নানা স্লোগান দেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নাটোরে 6 দফার দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় TMSS পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা বলেন, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই ক্লাসে ফিরবেন তারা। নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় আন্দোলনরত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। দাবি আদায় করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ছেলে এবং মেয়ে উভয়ের উপরে হামলা চালানো হলো, তা আমরা চাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের একাডেমিক সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করলাম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইন্টার্ন নার্স মিডওয়াইফের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায় না হলে ঢাকা লং মার্চ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সিং ইউনিয়নের ব্যানারে গোপালগঞ্জ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। একই দাবিতে বরগুনা, ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়াতেও এই কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা। আন্দোলনরত ছাত্রদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কুয়েত ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার। দুপুরে সংবাদ সম্মেলনে এই আশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান সম্ভব। যেসব শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় কুয়েট শিক্ষক সমিতির অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, ছাত্র কল্যাণ পরিষদের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে একটু লিমিটেশনের কথা বলেছে যে আমরা সংখ্যায় কম আসছি, আমাদের এই অল্প কয়েকজনের পক্ষে বড় একটা বডির সিদ্ধান্ত দেওয়াটা একটু মুশকিল, তাই বাকিদের সাথে ওরা কিছু কথা বলবে, আমাদের সাথে ওদের যোগাযোগ অব্যাহত রাখবে। আশা করতেছি যে কুয়েটে আবার স্বাভাবিক অবস্থা ফেরত আসবে। ছাত্ররা যেহেতু আমাদের সাথে বসছে, এটা ইঙ্গিত করে যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছাত্রীদের উপর যৌন হয়রানি সহ পরীক্ষার খাতায়
নামপাল টেম্পারিংয়ের প্রতিবাদে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজয় সরণিতে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা রংপুর সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযুক্ত শিক্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। উচ্চশিক্ষা, স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় সহ ৮ দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরুদ্ধ করে বিক্ষোভ করছে সরকারি ও বেসরকারি কৃষি প্রকৌশল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড। গেট থেকেই ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায়ে নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রেক্ষিতে 18টি সরকারি ও বেসরকারি কৃষি প্রকৌশলী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। আমাদের দাবি যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভাতা প্রদান করার জন্য যখন আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং আমাদের শিক্ষক সংকট, প্রচুর শিক্ষক সংকট আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে শিক্ষা গ্রহণ করার জন্য এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। 8 দফা দাবিকে যৌক্তিক বলেছিল এবং দাবি পূরণের আশ্বাস দিয়েছিল, কিন্তু 6 মাস হয়ে গেছে, তারা আমাদের কোনো দাবি পূরণের কোনো পদক্ষেপ নেয়নি। যদি আমাদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয়, আমরা সকল শিক্ষার্থীবৃন্দ ঢাকামুখী হব এবং কঠিন থেকে কঠিন আন্দোলন এবং কঠিন থেকে কঠিন কর্মসূচির ডাক দিব। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ইসলামী ঐক্যজোট। আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান দলের মহাসচিব শাখাওয়াত হোসেন রাজি। তিনি আরও বলেন, সিইসিকে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বলেছেন। বাংলাদেশে এমন নির্বাচন প্রয়োজন যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। নির্বাচন হওয়া লাগবে, যত দ্রুত সম্ভব নির্বাচন করা লাগবে। বাকি সংস্কার, এটা এখন একটা জনদাবিতে পরিণত হয়েছে। যথাযথ সংস্কার করা না গেলে পেশি শক্তি, কালো টাকার মালিকদের দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। ডিসেম্বর ধরেই নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবি দলটির। সন্ধ্যায় লেবার পার্টির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান আশা করেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে, তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। নতুন যাদেরকে ভোটাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে যদি বলেন, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে, তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 147টির সঙ্গে একমত, 15টিতে দ্বিমত এবং 4টিতে আংশিক একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যদিকে 132টিতে একমত ও 34টিতে দ্বিমত জাতীয় গণফ্রন্ট। মাহিন আরাফাতের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো সংস্কারে ঐক্যমত্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বাংলাদেশ খেলাফতে মজলিস ও জাতীয় গণফ্রন্ট। কমিশনের 166টি প্রস্তাবের 147টির সঙ্গে একমত হয় বাংলাদেশ খেলাফতে মজলিস, আর 15টির বিরোধিতা করে 4টিতে আংশিক মত দেয় দলটি। অন্যদিকে 132টি সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত ও 34টিতে দ্বিমত প্রকাশ করেছে জাতীয় গণফ্রন্ট।
বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। মানুষ যেন গুম, খুন, নির্যাতন বা বিচার বহির্ভূত হত্যার শিকার না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকার ও দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চায় দলটি। সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনও হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। অন্যদিকে সংবিধান সংস্কার নয়, নতুন সংবিধান রচনার দাবি জানান জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস। শেখ মুজিবুর রহমানকে সম্মুখে রেখে এই সংবিধান রচনা হয়েছিল, তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। আমরা বলেছি সংবিধান সভার নির্বাচন দিতে হবে এবং নতুন সংবিধান রচনা হবে। 54 বছরে বারবার ক্ষমতা এসেছে এলিট শ্রেণীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, এমন মন্তব্য করেন তিনি। মাহিন আরাফাত, RTV, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 9 দফা দাবিতে আইন মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সহ বেশ কয়েকটি সংগঠন। দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দেন। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন নিষিদ্ধ পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যা সহ সকল অপকর্মের বিচার করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। খুনগুলো করেছে, এত ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো এক অজানা কারণে আমরা দেখেছি যে প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না। অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সর্বশেষ জুলাই আগস্টে গণহত্যাকারী সংগঠিত করে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য কোনোভাবেই রাজনীতি করতে সুযোগ দিতে চাই না। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আর্টনা সামিট 2025-এ যোগ দেবেন তিনি। বৈঠক করবেন কাতারের আমিরের সঙ্গেও। এতে শ্রম বাজার সম্প্রসারণ, ব্যবসা, বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া দোহায় রোহিঙ্গা বিষয়ক সেমিনারেও নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান প্রতিবাদে 22 ও 23 এপ্রিল দোহায় অনুষ্ঠিত হবে এবারের আর্থনা শীর্ষ সম্মেলন। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এই শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের প্রেস কনফারেন্সে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে, কাতার চ্যারিটির সাথে, কাতার ফাউন্ডেশনের সাথে, এদের সাথে মিটিং আছে। শফিকুল আলম বলেন, সফরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এতে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রম বাজার সম্প্রসারণ, ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, LNG আমদানি গুরুত্ব পাবে। কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি, বিশেষ করে LNG ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায়। প্রেস সচিব জানান, সফরে রোহিঙ্গা সংকট নিয়েও সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন, সেটারই প্রস্তুতি, প্রাক প্রস্তুতি স্বরূপ এই সম্মেলনটা 2.5 ঘন্টার এই যে সম্মেলনটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি, তার মাধ্যমে
রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল, সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ, সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। সফরে কাতারের আল জাজিরা হেড অফিস পরিদর্শন শেষে সাক্ষাৎকার দেবেন ডক্টর ইউনুস। তারা 1-to-1 একটা ইন্টারভিউ নেবেন। বিলাল হোসেন, অটিভি, ঢাকা। চিরবিদায় নিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 12 বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য প্রয়াত পোপ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতারা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা পোপ ফ্রান্সিস। রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে হাত নেড়ে ইস্টার সানডের শুভেচ্ছা জানান তিনি। এটি তার জীবনের শেষ ছবি। এর পরদিনই এলো তার মৃত্যুর খবর। শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার ধর্মযাজক জর্জ মারিও বার্গোলিও। পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন। 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম তার। ইউরোপের বাইরে থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। কল্যাণমুখী ও মানবতাবাদী কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন পোপ ফ্রান্সিস। স্রোতের বিপরীতে গিয়ে সবসময় সোচ্চার ছিলেন ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে। ইস্টার সানডের দিন জীবনের শেষ সভাতেও গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। 2017 সালে বাংলাদেশে এসে রোহিঙ্গাদের অধিকারের পক্ষেও সমর্থন জানান তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের শ্রদ্ধা জ্ঞাপন। শান্তিতে ঘুমান পোপ ফ্রান্সিস শিরোনামে শোকবার্তা দিয়েছে হোয়াইট হাউস। ইউরোপীয় নেতারা ছাড়াও শ্রদ্ধা জানিয়েছে ভারত, ইরান ও জাপান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। নিয়ম অনুযায়ী মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিস সমাহিত হবেন রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায়। পোপের মৃত্যুর 15 দিন পর নতুন পোপ নির্বাচনে সভায় বসবেন কার্ডিনালরা। 120 জন কার্ডিনালের ভোটে নির্বাচিত হবেন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী ধর্মীয় নেতা। সামদানি প্রত্যয়, RTV। শ্রমিকদের জন্য মৌলিক তথ্য ভাণ্ডার, ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্থায়ী শ্রম কমিশন গঠন সহ 25টি সংস্কার প্রস্তাব দিয়ে প্রতিবেদন দিয়েছে শ্রম সংস্কার কমিশন। কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, সব শ্রমিকের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতেই তাদের সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। দেশের শতকরা 85 থেকে 90% শ্রমিকের নেই কোনো আইনি সুরক্ষা, 95% শ্রমিকের নেই কোনো সামাজিক সুরক্ষা। এমন বাস্তবতায় শ্রমিকদের অধিকার নিশ্চিত ও জীবন মান উন্নয়নে গত বছরের নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করে সরকার। 90 দিনের ভেতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও কয়েক দফায় সময় বাড়ানোর পর এবার প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদন তুলে দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। তিনি জানান, শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই 25টি প্রস্তাবনা দিয়েছেন প্রতিবেদনে, যেখানে ন্যূনতম মজুরি কাঠামো, স্থায়ী শ্রম কমিশন সহ আইনি সুরক্ষার বিষয়টি রয়েছে। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিত হোক, সহকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। সুস্থ কর্মপরিবেশ ও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ধরনের শ্রমিকদের মৌলিক তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ রাখা হয়েছে প্রতিবেদনে। প্রয়োজন হলে সামাজিক বীমার আওতায় থাকবে এবং ব্যক্তিগত যে খাত সামর্থ্য নাই এটা পূরণ করা, সেখানে সরকার তার শ্রমিকের বেতন বকেয়া রাখার বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। বেতন বকেয়া রাখলে গুনতে হবে জরিমানা। যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি সব সদস্যরা, যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে, মজুরির উপরে শ্রমিক ক্ষতিপূরণ পাবে। টেলিভিশন সহ গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েস বোর্ড চালু করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রম সংস্কার প্রতিবেদনে। জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে, সেই মজুরির আওতায় তাদের ওয়েস বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরেই থাকবে। কায়েস রাহাত, RTV, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর পাশাপাশি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
অর্থ পাচার অভিযোগের প্রেক্ষিতে 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে সংস্থাটি। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার সাকিব আল হাসানের অর্থ পাচারের অভিযোগে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে বিধি অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভিতে সংবাদ প্রচারের পর হাইকোর্ট নিষেধাজ্ঞা তুলে দেয়। চট্টগ্রাম নগরীর দিঘির পাড়ে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বেলা 11টায় এই অভিযান পরিচালনা করা হয়। পাহাড় কেটে স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামের একটি আবাসন প্রতিষ্ঠান 3টি ভবন নির্মাণ করেছিল। অভিযানের কথা জানতে পেরে প্রকল্পের দায়িত্বে থাকা সকলেই সরে পড়েন। এই সময় আশেপাশের পাহাড় কেটে যেসব ভবন নির্মাণ করা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিডিএর কর্মকর্তারা। আসতে পারতেছিলাম না আইনি বাধার জন্য। তো এখন আমার মনে হয় আমাদের আইনি প্রতিষ্ঠানগুলোর সাথেও কথা বলতে হবে, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে কথা বলতে হবে যেন এই ধরনের বিষয়গুলো এভাবে যেন তারা একটা সুযোগ না পায়। হবিগঞ্জের চুনারু ঘাটে 11 বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা করেছে ভিকটিমের ভাই। অভিযোগে বলা হয়, গত 3 এপ্রিল বাগানে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে ওই শিশুকে উপজেলার ইকরতলি গ্রামের শফিক মিয়া, বাপ্পি মিয়া, মনির মিয়া ও অজ্ঞাত আরেকজন গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে এই বিষয়ে কাউকে না জানানোর হুমকি দেয় তারা। ঘটনার সুষ্ঠু বিচার পেতে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভিকটিমের ভাই। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিআরবি হাসপাতালের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে রাজধানীর পান্থপথে হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী ও সেবা সপ্তাহের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। বিআরবি হাসপাতাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালক মোহাম্মদ শামসুর রহমান সহ অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। এদিন হাসপাতালের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলতি সপ্তাহেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ প্রত্যাশার কথা জানান তিনি। কোনো শর্তে 2 দেশ সমঝোতায় আসতে পারে তা নিয়ে কিছু বলেনি ট্রাম্প। এদিকে স্টার সানডের দিন সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে তীর ছুঁড়েছে রাশিয়া ও ইউক্রেন। দেখুন সামদানি প্রত্যয়ের রিপোর্ট। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর যুদ্ধ বন্ধে 2 দেশের মধ্যে আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ব্যর্থ হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় এবার উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প 2 দেশের মধ্যে সমঝোতার পথ খুঁজতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে অঞ্চলটির যুদ্ধ অবসানে এ সপ্তাহেই মস্কো ও কিয়েভ সমঝোতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বারবার শর্তের বেড়াজালে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি কোন জাদু বলে সম্ভব হবে তা জানাননি তিনি। আমার ধারণা দুপক্ষই সমঝোতা চায়। দুদেশ যদি চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার পথ খুলে যাবে। এতে তারা বিশাল অঙ্কের মুনাফা করতে পারবে। গত শনিবার ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 30 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা কার্যকর না হওয়ার জন্য একে অন্যকে দুষছে 2 দেশ। মুখে যুদ্ধবিরতির কথা বললেও গোলাবর্ষণ বন্ধ করেনি রাশিয়া, অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির। অন্যদিকে মস্কোর অভিযোগ দোনেস্কের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধবিরতির নামে গোলাবর্ষণ করে পুতিন প্রমাণ করলেন এই অঞ্চলের শান্তি নষ্টকারী আসলে কে। রাশিয়া ইতিমধ্যে 2000-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রায় সব বড় ফ্রন্টলাইনে রাশিয়া নিজের দেয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। টানা 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। যুদ্ধে 2 দেশে এখন পর্যন্ত 46,000 প্রাণহানি হয়েছে জানিয়েছে বিবিসি। সামদানি প্রত্যয়, RTV।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে আরও অন্তত ৩৩ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও অনেকে। অন্যদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননে করা ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও অন্তত 2 জনের। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনীর সবশেষ হামলায় দেশটিতে নিহত হয়েছে 12 জন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।